এখন আমরা পড়ছি হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। কোয়ালিটেটিভ কেমিস্ট্রি যেটা সেকেন্ড চ্যাপ্টার অফ কেমিস্ট্রি ফার্স্ট পেপার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, এন্ড হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে বলতে গেলে এন্টায়ার কেমিস্ট্রিতে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটারই আমাদের বাই দিস টাইম দেওয়া হয় 3 ক্লাসেস, এখন এটা নিয়ে 4th ক্লাস। এন্ড এই ক্লাসটা এই চ্যাপ্টারটা দিয়ে তো ফার্স্ট ইয়ার যারা সবাই শুরু করেছে। তো যদি আমি বলি যে হাইয়েস্ট যারা ক্লাস করছে এই পর্যন্ত, একটা ব্যাচ আছে যাদের টোটাল ক্লাসের সংখ্যা ছিল 22, মানে এই স্যাটারডে পর্যন্ত 22টা ক্লাসের মধ্যে তারা অলমোস্ট এই চ্যাপ্টারটার 85% মতো, না হ্যাঁ 85% শেষ করছে। তার মানে আরো 15% তার জন্য ওদের আরো হয়তো 5টা ক্লাস লাগবে। তাতে করে বোঝা যায় যে এই চ্যাপ্টারটা শেষ করতে তোমাদের 25 প্লাস ক্লাস লাগবে, মানে 25 এর উপরে ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা করার জন্য। এখন বিষয়টা হচ্ছে যে কেমিস্ট্রিতে আসলে তো চ্যাপ্টার, মানে তোমার নাম্বারের দিক থেকে চ্যাপ্টারের সংখ্যাই কম। তো তোমাদেরকে দেখবা যে এক একটা চ্যাপ্টার অনেক দিন রানিং হয়, অনেক সময় লং টাইম পর্যন্ত চলতে থাকে। কেন? কারণ মনে করো যে যদি ওই ফিজিক্সের মতো 4-5টা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ হয়ে যেত, তাহলে 5টা চ্যাপ্টার তো আমরা 2 মাসে শেষ করে দিতাম। এটার মধ্যে অবশ্যই এলিমেন্ট আছে যে অনেক দিন পর্যন্ত পড়তে হয়। তো যাই হোক, আসো আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি আমাদের আজকে লেসন 4 যেটা, সেই লেসনটাতে যাচ্ছি। তো আজকে আমরা বাই দিস টাইম পড়েছি, তোমরা যারা ক্লাস করছো বা আর যাদেরকে আমি ভিডিও লিংক দিয়েছি। তো ফার্স্ট ক্লাসটা ছিল ফান্ডামেন্টাল পার্টিকেলস বা সাবঅ্যাটমিক পার্টিকেলস এর উপর, ফলোড বাই যে চ্যাপ্টার ক্লাসটা ছিল সেটা ছিল মেইনলি রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এন্ড ফলোড বাই আমরা ডিসকাস করছি হচ্ছে গিয়া রাদারফোর্ড অ্যাটম মডেল এন্ড বোর অ্যাটম মডেল। তো ঠিক বোর অ্যাটম মডেলের আমরা কনসেপ্ট গুলো শেয়ার করেছি প্রিভিয়াস ক্লাসে, যে হোয়াট আর দ্য কনসেপ্ট অফ বোর অ্যাটম মডেল, আমার ডেসক্রিপশন অফ বোর অ্যাটম মডেল বা থিওরিজ অফ বোর অ্যাটম মডেল সেটা শেয়ার করা হয়েছে। তো আজকে আমাদের শেয়ার করার কথা হচ্ছে গিয়ে বোর বোর অ্যাটম মডেলের যেটা সেটা হচ্ছে লিমিটেশন, তার মানে লিমিটেশন অফ বোর অ্যাটম মডেল। বোর অ্যাটম মডেল, এখন ইউনো যে বোর অ্যাটম মডেল হচ্ছে তোমার মোস্ট সাকসেসফুল বলতে গেলে। বোর অ্যাটম মডেলটা হচ্ছে মোস্ট সাকসেসফুল সো ফার, হচ্ছে অ্যাটম মডেল, বাট তারপরেও দেয়ার আর সাম লিমিটেশন। ওকে, তাহলে এইখানে আমরা সেই লিমিটেশন গুলোকে মেনশন করবো আর কি। হ্যাঁ, আনিকা তাবাসসুম তাসফিয়া জয়েন করতেছে, আরেকটা কি আবার আনিকা তাসনিম, মানে আনিলা, সরি আনিলা। আচ্ছা, জয়েন করো। ওকে, তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আনিকা তাবাসসুম তাসফিয়া, আচ্ছা ঠিক আছে, জয়েন করছো। আবার আলাপ করবো আমরা। হ্যাঁ, এখন ক্লাসটা দেখতে থাকো। তাহলে যেটা হচ্ছে যে লিমিটেশনস অফ বোর অ্যাটম মডেল, লিমিটেশনস অফ বোর অ্যাটম মডেল। আচ্ছা, তো এসএসসি লেভেলে ইউ ক্যান টু নো দেয়ার আর টু লিমিটেশনস ইন দিস মডেল। এসএসসি লেভেলে তোমরা দুইটা লিমিটেশন জেনেছো, সেই দুইটা লিমিটেশন এখন আমরা আবার রিপিট করব। দুটো লিমিটেশন আবার রিপিট করব, তার সাথে আরো কিছু লিমিটেশন অ্যাড হবে। ওকে, তো আনিলা, জাবেদ, মাইমুনা, মাস্তানন করে দুজন আছে, একজন আনিকা এসেও ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে আমরা লিমিটেশনস গুলোকে ওয়ান বাই ওয়ান মেনশন করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো লিমিটেশনস গুলোকে যদি আমরা ফার্স্ট অফ অল পয়েন্ট আউট করি, যে পয়েন্ট আউট করে যদি বলি, তাহলে সেটা হলো ফার্স্ট অফ অল অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রামে, তাহলে অ্যাটমিক স্পেকট্রামের বেসড অন অ্যাটমিক স্পেকট্রাম, বেসড অন অ্যাটমিক স্পেকট্রাম, হোয়াট ইজ দ্য লিমিটেশনস অফ বোর অ্যাটম মডেল। তাহলে বোর অ্যাটম মডেলের সেখানে কি লিমিটেশনস আছে? ওকে, ওখানে কি লিমিটেশনস আছে অ্যাটমিক স্পেকট্রামে? তার মানে এখানে মেনশন করা হয় বোর could explain spectrum of hydrogen or
hydrogen like atom or ion. That means Bohr could explain spectrum of hydrogen. Bohr could explain spectrum of hydrogen or hydrogen like atom or ion. Hydrogen like atom টা হয় না, hydrogen like ion. ওকে, তাহলে ওকে, তাহলে অ্যাটমিক স্পেকট্রামের রেসপেক্টে বা অ্যাটমিক স্পেকট্রামের পয়েন্টে বোর অ্যাটম মডেলের লিমিটেশন কি? সেটা হচ্ছে যে বোর কুড এক্সপ্লেইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অর হাইড্রোজেন লাইক আয়ন। তোমরা স্কুলে শুধু মেনশন করে আসছো যে বোর কুড এক্সপ্লেইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অনলি, বাট এখন একটু অ্যাড করলাম অর হাইড্রোজেন লাইক আয়ন, অর হাইড্রোজেন লাইক আয়ন। তার মানে বোর কুড এক্সপ্লেইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অর হাইড্রোজেন লাইক আয়ন। এই হাইড্রোজেন লাইক আয়ন তারা এগুলো একটু ব্র্যাকেটে মেনশন করে দেই। হাইড্রোজেন লাইক আয়ন হলো হিলিয়াম প্লাস, হাইড্রোজেন লাইক হচ্ছে গিয়ে লিথিয়াম 2 প্লাস, হাইড্রোজেন লাইক হচ্ছে বেরিলিয়াম 3 প্লাস। তো কথা হচ্ছে যে এরা কি করে, কিভাবে এরা হাইড্রোজেন লাইক, কি করে এরা হাইড্রোজেন লাইক, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস এন্ড বেরিলিয়াম 3 প্লাস, কি করে তারা তোমার হচ্ছে গিয়ে সিমিলার টু হাইড্রোজেন, দে আর সিমিলার টু হাইড্রোজেন। কিসের বেসিসে? হাইড্রোজেনের সাথে সিমিলার। হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস 2 এন্ড বেরিলিয়াম 3 প্লাস। আচ্ছা, এখন তোমাদের মাইন্ডে একটা জিনিস কাজ করতে পারে, স্যার এগুলো আসে কোত্থেকে? হিলিয়াম প্লাস এর এক্সিস্টিং কি আছে স্যার? লিথিয়াম 2 প্লাস এর এক্সিস্টিং কি আছে স্যার? বেরিলিয়াম 3 প্লাস কি স্যার এক্সিস্ট করে? এগুলো তো কখনো দেখিনি। যে হিলিয়াম প্লাস কি করে পসিবল, লিথিয়াম 2 প্লাস সেটা কি করে পসিবল, বেরিলিয়াম 3 প্লাস তার সেটাই বা কি করে পসিবল? অ্যাকচুয়ালি হচ্ছে কি, অ্যাকচুয়ালি হচ্ছে যে ইউনো যে একটা হচ্ছে স্টেবল, একটা এক্সাইটেড। স্টেবল, এক্সাইটেড। স্টেবল যেটা সেইটাতে একটা পসিবিলিটি, আর এক্সাইটেড হচ্ছে একরকম পসিবিলিটি। এক্সাইটেড হচ্ছে গিয়ে তোমার লট অফ পসিবিলিটি, স্টেবলের হচ্ছে একটা পসিবিলিটি, কিন্তু এক্সাইটেড এর লট অফ পসিবিলিটি। মানে তুমি যদি দেখো যে কথার কথা কার্বনের কথায় আসো, ঠিক আছে, কার্বন যদি একটা ইলেকট্রন রিমুভ করে +1 হবে, দুইটা রিমুভ করে +2 হবে, তিনটা রিমুভ করে +3 হবে, চারটা রিমুভ করে +4 হবে। অলদো কার্বন কি করতেছে, মোস্ট অফ দ্য টাইম +4 শো করতেছে, +4 শো করতেছে, কিন্তু কার্বনকে +1, +2, +3, +4 সব লিখলে কি আমাকে কেউ বাধা দিবে যে তুমি আপনি কিভাবে এগুলো লিখে যাচ্ছেন? এগুলো তো পসিবিলিটি অর্থে, কিন্তু স্টেবল অর্থে একটা পসিবিলিটি অর্থে সবগুলো নিতে পারবো আমি, কিন্তু স্টেবিলিটির পয়েন্টে একটা পয়েন্ট। তো স্টেবিলিটি আর পসিবিলিটি এক না, পসিবিলিটি অনেক পসিবিলিটি হতে পারে, কিন্তু স্টেবিলিটি পয়েন্টের যে বিষয়টা না। তাহলে এগুলো হচ্ছে পসিবিলিটির অর্থে, অর্থাৎ আমি চাইলে করতে পারবো, বাট এগুলো স্টেবল হবে না, এরকমটা আর কি। তাহলে দেখো কি করে এদের মধ্যে মানে সিমিলারিটিটা কি? সিমিলারিটিটা হচ্ছে ইট হ্যাজ ওয়ান ইলেকট্রন, it has one electron, it has one electron and it has one electron. কি করে? তার হাইড্রোজেন অ্যাটম it has one electron, যখন হিলিয়াম প্লাস that means it gives up one electron, তার মানে remain one electron. It has 3, it gives up 2 electron, remain 1. It has 4, it gives up 3 electron, it also remain 1. তার মানে হচ্ছে যে all of them has one electron, all of them have one electron. তার মানে you can say the true factor সেটা হচ্ছে যে Bohr could explain spectrum of atom or ion which has one electron. Bohr could explain spectrum of atom or ion which has one electron only. অর্থাৎ একটা ইলেকট্রন থাকতে পারে এমন অ্যাটমেরই বা এমন আয়ন হোক, Bohr could explain that spectrum only. তাহলে Bohr এদের স্পেকট্রামটা এক্সপ্লেইন করতে পারে। ওকে, তো আসো আমরা তোমাদেরকে দুইটা এমসিকিউর কথা আমি এখানে মনে করিয়ে দিচ্ছি। একটা এমসিকিউ যে which of the following
spectrum is not in Bohr atom model. A, H plus, B, lithium 2 plus, C, helium plus, D, beryllium 3 plus. Which one is correct here? Sir, A. বাকি কেউ কারো কি আর ডিফারেন্ট কোনো অপিনিয়ন আছে? সবাই কি তাসফিয়ার সাথে আছো? জি স্যার। অফকোর্স তাসফিয়ার সাথে থাকতে হবে, কারণ এইচ প্লাস তো বলিনি আমি, রাইট না? আমি তো এইচ প্লাস বলিনি, তো এইচ দেখেই চট করে আনসার করা যাবে না, তাই না? এখানে তো এইচ প্লাস দেওয়া আছে, তো এইচ এর কথা বলা হচ্ছে, এইচ প্লাস এর কথা তো না, কারণ ইট হ্যাজ নো ইলেকট্রন এট অল, এর কাছে তো কোনো ইলেকট্রন নাই, রাইট না? সো দ্যাট এটা নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, another one question, সেটা হচ্ছে এরকম, Bohr could explain spectrum of one atom with one electron, ion with one electron, atom atom with one electron, ion with one electron, আরেকটা পয়েন্ট হচ্ছে এরকম যে ion with one proton. Sir, ion. তাহলে which is correct? Which is correct? A 1 2, B 2 3, স্যার 1 2 C 1 3, নাকি D 1 2 3? বলো। Sir, 1 2. হ্যাঁ 1 তাহলে 2. এবার কে আনসার করলা? Sir, Anila. আনিলা। ওকে, যাই হোক সবাই ভালো করতেছো, দেখো তাহলে 1 and 2 মানে অ্যাটম উইথ 1 ইলেকট্রন অথবা আয়ন উইথ 1 ইলেকট্রন। অ্যাটম উইথ 1 ইলেকট্রন হতে পারবে অথবা আয়ন উইথ 1 ইলেকট্রন হতে পারে, বাট আয়ন উইথ 1 প্রোটন, আয়ন উইথ 1 প্রোটন, তাহলে তো ওই যে H প্লাস হয়ে গেল, ঠিক না? তারপরে দেখো একই প্রায় কাছাকাছি না, সেই H প্লাসটার কনসেপ্টের কারণে ওইটাও সেখানে কারেক্ট, মানে H প্লাসটাও কারেক্ট আনসার, আর এখানে আবার এটা অ্যাপ্লিকেবল না, মানে H প্লাসকে এখান থেকেও তুমি উইথড্র করে নিচ্ছ, তাহলে 1 and 2 কারেক্ট। ভেরি গুড। হ্যাঁ, ওকে, সো উই ক্যান মুভ নাম্বার 2। আচ্ছা, দেন হচ্ছে নাম্বার 2 পয়েন্ট যেটা, সেটা হলো গিয়া তোমার সিরিজ অফ স্পেকট্রাম, সিরিজ অফ স্পেকট্রাল লাইন, সিরিজ অফ স্পেকট্রাল লাইন। ওকে, আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সিরিজ অফ স্পেকট্রা লাইন, সিরিজ অফ স্পেকট্রা লাইন। আচ্ছা, Bohr couldn't mention series of spectra lines in hydrogen atom like Lyman, Balmer, Paschen সিরিজ। আচ্ছা, তার মানে সেকেন্ড লিমিটেশনটা কি দাঁড়ালো? সেকেন্ড লিমিটেশনটা ইয়েটা, সেকেন্ড লিমিটেশন হচ্ছে যে বোর কুডন্ট মেনশন, বোর কুডন্ট মেনশন মানে বোর মেনশন করতে পারেনি, বোর অলদো বোর কুড মেনশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, বোর কুড মেনশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, বাট বোর কুডন্ট মেনশন
several spectral lines. Bohr could not mention series of spectral lines. Okay, তার মানে Bohr could not mention series of spectral lines. অর্থাৎ স্পেক্ট্রাল লাইনের যে কতগুলো সিরিজ আছে, লাইক লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশেন সিরিজ এটসেট্রা, Bohr could not mention this. Bohr সেটাকে মেনশন করতে পারেনি। ওকে, এন্ড ফর দিস ইউ হ্যাভ টু ওয়েট, তোমাদের এর জন্য কিছু ওয়েট করতে হবে। আই উইল লেট ইউ শো যে কি লাইমেন সিরিজ কি, বামার সিরিজ কি, প্যাশেন সিরিজ কি, এটা ফর দ্য টাইম বিং জেনেই যাবা। আজকে শুধু একটু জানো যে দেয়ার আর সেভারাল টাইপ অফ স্পেক্ট্রাল লাইন, দেয়ার আর সেভারাল টাইপস অফ স্পেক্ট্রাল লাইন। Bohr could not mention যে সেভারাল টাইপ অফ স্পেক্ট্রাল লাইন আছে, সেটা Bohr could not mention। তো এটা হচ্ছে another limitation. নাম্বার 3, নোটিস করো, সেটা হচ্ছে স্টার্ক এফেক্ট এন্ড জিমেন এফেক্ট। Stark effect and Zeeman effect. Stark and Zeeman effect. Stark and Zeeman effect. আচ্ছা, এখন লিমিটেশনের জায়গাতে তুমি শুধু একটু লিখবা যে Bohr could not explain Stark effect and Zeeman effect. Bohr could not explain Stark effect, Stark and Zeeman effect. মানে লিমিটেশনে তুমি এতটুকুই মেনশন করবা যে Bohr could not mention বা Bohr could not explain Stark effect and Zeeman effect। অথচ তুমি আলাদা করে জানো যে Stark effect কি, Zeeman effect কি, বাট সেটা এখানে মেনশন করার দরকার নাই। এখানে জাস্ট মেনশন করবে যে Bohr could not explain Stark effect and Zeeman effect। হোয়াট এভার দ্য এফেক্ট, এফেক্টটা যাই হোক সেটা আমরা জানবো, কিন্তু Bohr could not explain those effects। Bohr সেই এফেক্ট গুলো এক্সপ্লেন করতে পারে নাই। Bohr failed to explain Stark effect and Bohr failed to explain Zeeman effect। আসলটা কি জানো, সে যদি স্টার্ক এফেক্ট আর জিমেন এফেক্ট বুঝতোই, সে যদি স্টার্ক এফেক্ট আর জিমেন এফেক্ট এক্সপ্লেইন করতেই পারতো, তাহলে তো সেই সেভারাল স্পেক্ট্রাল লাইনও অবজার্ভ করতে পারতো। তার মানে এই দুইটা অনেকটা ইনক্লুসিভ, যদিও পয়েন্ট হিসেবে আলাদা পয়েন্ট, কিন্তু পয়েন্ট দুইটা অনেকটা ইনক্লুসিভ পয়েন্ট। কারণ স্টার্ক এফেক্ট আর জিমেন এফেক্ট বুঝে ফেললে তো সে স্পেক্ট্রাল লাইনের যে সিরিজটা সেটাও তো সে বুঝতে পারতো। So that এই দুইটা অনেকটাই আলাদা, মানে সেম ইনক্লুসিভ, কিন্তু তারপরে এটা একটা আলাদা পয়েন্ট যে Bohr could not mention Stark effect and Zeeman effect। তো আমরা আসলে এটা একটু এখনই জেনে নিব যে Stark effect কি and Zeeman effect কি, কারণ এটা রিপিট হবে না, স্পেকট্রাম রিপিট হবে, সেটা আমরা আবার জানবো, কিন্তু Stark effect আর Zeeman effect এর ব্যাপারটা এই আজকের পরে মানে কোনো জায়গায় আসবে না। তার জন্য এটা আমি এখানেই শেষ করে যাচ্ছি যে Stark effect কি আর Zeeman effect কি। Stark effect, Stark effect, Stark effect এর ডেফিনেশন যদি মেনশন করতে হয় তাহলে এইভাবে মেনশন করবা, the splitting of spectral line, the splitting of spectral line due to electric field is called Stark effect। Stark effect, তাহলে Stark effect এর ডেফিনেশন যদি মেনশন করতেই হয় তাহলে কি হবে, the splitting of spectral line, the splitting of spectral line due to electric field is called Stark effect। The splitting of spectral line due to electric field is called Stark effect। তো এখন কথা হচ্ছে যে স্প্লিটিং অফ স্পেক্ট্রাল লাইন মানে কি, স্প্লিটিং অফ স্পেক্ট্রাল লাইন কি, মনে করো এটা একটা স্পেক্ট্রাল লাইন, এটা একটা স্পেক্ট্রা লাইন, এটা একটা লাইন স্পেক্ট্রা, এটা একটা লাইন স্পেক্ট্রা, একটা লাইন অফ স্পেক্ট্রা। এটা দিয়ে আমরা আরো চমৎকার ক্লাস আছে সামনে, শুধু বুঝো এটা একটা লাইন, এবং লাইনটা কি স্পেক্ট্রা লাইন, স্পেক্ট্রা লাইন এটা না, স্পেক্ট্রা লাইন। এই স্পেক্ট্রা লাইনটা কি হয় জানো, স্প্লিট করে। এই যে এই লাইনটা কি করছে, স্প্লিট করছে, বুঝছো, মানে এই লাইন থেকে এতগুলো লাইন তৈরি হয়েছে, এই লাইনটা
এই লাইনটা কতগুলো লাইনে কি হয়ে গেছে, তার স্প্লিটিং হয়েছে, মানে এই লাইন থেকে এতগুলো লাইন তৈরি হয়েছে। কথা বুঝতে পারছো? মানে এই লাইনটা থেকে কি হয়েছে, মনে করো অনেক সময় থাকে না যে অনেকগুলো ধরো সুতা, হ্যাঁ, তোমার যদি প্যাঁচায় প্যাঁচায় একটা মোটা দড়ি মনে করো করছে, তো সেটা থেকে যদি আমরা প্যাঁচটা খুলি, আস্তে আস্তে মধ্যে ছোট চিকন চিকন সুতা বেরিয়ে আসছে না, অনেকটা ওরকম। তাইলে একটা লাইন ওইভাবে স্প্লিট করলো, একটা লাইন থেকে স্প্লিট করে এতগুলো লাইন তৈরি হলো। এই যে স্প্লিটিংটা, এই স্প্লিটিংটা যদি হয় ডিউ টু ইলেকট্রিক এফেক্ট, ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, সেটা যদি ইলেকট্রিক ফিল্ডের কারণে হয়, এবং ইলেকট্রিক ফিল্ড কোথায় থাকে, ওভার এন অ্যাটম, অন এন অ্যাটম, ইন এন অ্যাটম, মানে ইনটু এন অ্যাটম, তাই বলো, তাহলে একটা অ্যাটমের ভিতরে থাকে, ঠিক না? অ্যাটমের নিউক্লিয়াস, তার অ্যারাউন্ডে হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন, তাহলে এই নেগেটিভ ইলেকট্রন আর পজিটিভ নিউক্লিয়াসের মধ্যে যেই তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক না? তো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে যে স্পেকট্রা গুলো বেরোয় অ্যাটম থেকে, এই লাইনটা কোথেকে আছে, এই লাইনটা অ্যাটম থেকে বেরিয়ে আসে। অ্যাটম থেকে যখন এই লাইনটা বেরিয়ে আসে, এই ইলেকট্রিক ফিল্ডের এফেক্টে এই লাইনটা কি হয়ে যায়, স্প্লিট করে। এই লাইনটা যখন স্প্লিট করে, তখন সেখান থেকে বিভিন্ন সিরিজের স্পেকট্রাম পাওয়া যায়। তো এই স্প্লিটিংটা কেন হচ্ছে, কোন ফিল্ডের কারণে হচ্ছে, সেটা হচ্ছে গিয়া ইলেকট্রিক ফিল্ডের কারণে, তাহলে ওটাকে বলা হয় স্টার্ক এফেক্ট। ওটা হচ্ছে স্টার্ক এফেক্ট। তাহলে তোমার সিম্পলি যে একটা স্পেকট্রা লাইন, সেই লাইনটা কি হবে, স্প্লিট করবে, স্প্লিট করবে, এই লাইনটা স্প্লিট করছে, ভাগ হয়ে গেছে। এই স্প্লিটিংটা কেন হইছে, তার উপরে কোন ফিল্ডের এফেক্টে হইছে, সেটা কোন ফিল্ডে, বিকজ অফ কোন ফিল্ড, সেটা ইলেকট্রিক ফিল্ডের কারণে হইছে। তো দ্যাট এটা হচ্ছে গিয়া স্টার্ক এফেক্ট, দিস ইজ স্টার্ক এফেক্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে জিমেন এফেক্ট। জিমেন এফেক্ট, আচ্ছা, তো অ্যানাদার ওয়ান হচ্ছে জিমেন এফেক্ট। জিমেন এফেক্ট কি, সেম ডেফিনেশন দেখো, দা স্প্লিটিং, the splitting of spectral line due to magnetic field is called Zeeman effect. আচ্ছা, তাহলে যদি সেই স্প্লিটিংটা হয় বিকজ অফ ম্যাগনেটিক ফিল্ড, যদি স্প্লিটিং হয় ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট টাইম এটাকে বলা হবে জিমেন এফেক্ট। তাহলে ডিউ টু ইলেকট্রিক ফিল্ড স্টার্ক এফেক্ট, আর ডিউ টু যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে সেটা হলো জিমেন এফেক্ট। তাহলে স্টার্ক এফেক্ট হচ্ছে স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন, এটাও স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন, এটা ডিউ টু ইলেকট্রিক ফিল্ড আর এটা হচ্ছে ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এখানে কি কাজ করতেছে, ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটা যে ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা হচ্ছে স্প্লিটিংটাই কিন্তু ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, তাহলে সেটা হবে গিয়া তোমার জিমেন এফেক্ট। এন্ড তোমরা আজকে জেনে রাখো, ফিউচারে বুঝায় বলবো, এটাতে এই দুইটা এফেক্ট সিমিলটেনিয়াসলি কাজ করে, ইলেকট্রিক এফেক্ট আর ম্যাগনেটিক ইফেক্ট, ইলেকট্রিক ইফেক্ট এন্ড ম্যাগনেটিক ইফেক্ট, এটা সিমিলটেনিয়াস। সিমিলটেনিয়াস মানে এই স্প্লিটিং যখন হয়, তখন ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড এরা সিমিলটেনিয়াসলি কাজ করে, সিমিলটেনিয়াসলি। এবং এই ইলেকট্রিক ইফেক্টটার কারণে যেটা ডিসকভার করছে যে তার নাম স্টার্ক, তার নামে এটা বলা হচ্ছে স্টার্ক এফেক্ট। আর যে ম্যাগনেটিক ফিল্ড অবজার্ভ করছে তার নাম হচ্ছে জিমেন, এবং সেটা থেকে বলা হচ্ছে জিমেন এফেক্ট। স্যার ম্যাগনেটিক ফিল্ডের জন্য স্যার আপনি ওখানে ফিগারের মধ্যে এটা কি লিখেছেন? B2, ম্যাগনেটিক ফিল্ডের জন্য বি, ও আচ্ছা ওকে স্যার। B2, sorry, B not, ওকে। আচ্ছা, তো এই হলো স্টার্ক এফেক্ট আর জিমেন এফেক্ট। যদি তোমার কাছে আলাদা জানতে চাওয়া হয়, তাহলে তুমি মেনশন করে দিলা। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড লিমিটেশন, ফোর্থ লিমিটেশন। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম, সেকেন্ড হচ্ছে স্পেকট্রাল লাইন, থার্ড হচ্ছে স্টার্ক এফেক্ট, জিমেন এফেক্ট। নাও ফোর হচ্ছে লুই ডি ব্রিগলি, ডুয়েল বা ডুয়েট ক্যারেক্টার অফ ইলেকট্রন।
লুই ডি ব্রিগলি, সায়েন্টিস্টের নাম হচ্ছে লুই ডি ব্রিগলি। আচ্ছা, ব্রগলি আর কি এমনিতে স্পেলিং এ দেখাচ্ছে ব্রগলি, কিন্তু বলার সময় বলে ব্রিগলি। আচ্ছা, লুই ডি ব্রিগলি, তাহলে লুই ডি ব্রিগলির ডুয়েট ক্যারেক্টার অফ ইলেকট্রন, লুই ডি ব্রিগলির ডুয়েট ক্যারেক্টার অফ ইলেকট্রন, তার মানে হচ্ছে সেটাকে যে লুই ডি ব্রিগলি কুড প্রুভ, মানে লুই ডি ব্রিগলি এটা প্রুভ করতে পারছে যে ইলেকট্রন হ্যাজ বোথ পার্টিকেল এন্ড ওয়েভ প্রপার্টি। Electron has both particle and wave properties. Electron has both particle and wave properties. তার মানে ইলেকট্রনটা তোমার পার্টিকেল প্রপার্টি এন্ড ওয়েভ প্রপার্টি, দুইটা প্রপার্টি আছে, লাইটের মতোই, ঠিক লাইটের মতোই, যে ইলেকট্রনের কি আছে, পার্টিকেল প্রপার্টিও আছে আবার ওয়েভ প্রপার্টিও আছে। মানে ইলেকট্রন সামটাইম বিহেভস লাইক পার্টিকেল, আবার সামটাইম বিহেভস লাইক ওয়েভ। তার মানে ইলেকট্রন হ্যাজ টু প্রপার্টিজ, one is particle and another is wave property. তার মানে ইলেকট্রন has both property, particle property and wave property. এটা হচ্ছে ডুয়েট প্রপার্টি বা ডুয়েট ক্যারেক্টার। তার মানে হচ্ছে ইলেকট্রন has both particle property and wave property, both particle property and wave property। তো এখানে বোরের লিমিটেশনটা কি? বোরের লিমিটেশন হচ্ছে যে বোর could explain particle property only। লিমিটেশন হলো এটা যে বোর অনলি ইলেকট্রনকে প্রেজেন্ট করতে হচ্ছে পার্টিকেল হিসেবে, বোর অনলি প্রেজেন্টেড ইলেকট্রন অ্যাজ পার্টিকেল, মানে সে ইলেকট্রনের যে নেচার এক্সপ্লেইন করছে সেই নেচারটা হচ্ছে পার্টিকেলের, সো দ্যাট ইলেকট্রনটা শুধু পার্টিকেল প্রপার্টিটা উঠে আসতে হচ্ছে বোর মডেলে, বাট ওয়েভ প্রপার্টি যেটা সেটা এখানে আসেনি। দিস ইজ দ্য লিমিটেশন। তাহলে লুই ডি ব্রিগলি ডুয়েট ক্যারেক্টার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকট্রনের বোথ ক্যারেক্টার আছে, পার্টিকেল এন্ড ওয়েভ, but Bohr only mentioned the particle property. Bohr couldn't mention wave property. Bohr couldn't mention wave property. So this is the limitation. This is one limitation. এটা also limitation of Bohr atom model. So এটাও Bohr atom model এর এটাও limitation. Bohr atom model এর এটা limitation। আচ্ছা, এবার আসো তাহলে আমরা যেহেতু লুই ডি ব্রিগলি নিয়ে কথা হচ্ছে, আমরা এই চান্সে আবার কি করি, ওই লুই ডি ব্রিগলির কথা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই পয়েন্ট গুলো কিন্তু বোরের লিমিটেশন, মানে পয়েন্ট গুলো 1 2 3 4 করে যাবে, কিন্তু এক একটা পয়েন্টে যে এক্সট্রা বলতেছি সেটা হচ্ছে ওই পয়েন্টের যে ব্যাপারটা, যেমন স্টার্ক এফেক্ট, জিমেন এফেক্ট, সেটা ওই এফেক্টটা বোঝানোর পরে বলছি, সেটা লিমিটেশনে আসবে না। ঠিক লুই ডি ব্রিগলির এই পয়েন্টের পরে লিমিটেশনে কিন্তু এখন যা করতে যাচ্ছি সেটা আসবে না। আমরা এখন জাস্ট গোইং টু লার্ন লুই ডি ব্রিগলি ইকুয়েশন। লুই, কোয়েশ্চেন ছিল বলো স্যার, পার্টিকেল প্রপার্টিজ শুধু এক্সপ্লেইন করতে পারলে আপনার অ্যাটমিক স্পেকট্রামটা কি ওয়েভ আকারে ছিল না পার্টিকেল আকারে ছিল? অ্যাটমিক স্পেকট্রামটা তার সময় তো ওয়েভ আকারে, মানে সে তো এটাকে ওয়েভ হিসেবে দেখাইতে পারে নাই, কারণ ওয়েভ হিসেবে দেখালে তো সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকতো, সেখানে ওয়েভ লেন্থ ঠিক আছে। থাকতো, ওয়েভ লেন্থ থাকতো, ঠিক না? সে তো এটাকে তারটা তো ওয়েভ প্রপার্টি হিসেবে ছিল না, ঠিক না? আচ্ছা, লুই ডি ব্রিগলির ইকুয়েশনটা এখন আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো এটা একটু দেখো যে লুই ডি ব্রিগলি ইকুয়েশন এটা এস্টাবলিশ করা হচ্ছে তোমাদের জন্য অপশনাল, নট ম্যান্ডেটরি এট অল, ইভেন এটা পরীক্ষা নাও আসতে পারে, কিন্তু তোমরা জানো সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু ডু বেটার, ইফ ইউ ওয়ান্ট টু গো লং, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাদেরকে একটা কথা বলি, আমি মাঝে মাঝে, যদিও আমার প্রত্যেক বছরই আমার স্টুডেন্টরা ধরো সব ইনস্টিটিউশন, মানে সব যেসব ইনস্টিটিউশন বলো, ঢাকা মেডিকেল বা মেডিকেল কিংবা ধরো বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি বা আইবিএ, এমআইএসসি, যেখানে বলো সবখানেই তো আমার স্টুডেন্ট অন এন এভারেজ ছড়ায় যায়, ঠিক না? প্রত্যেক বছর যেহেতু এভারেজে প্রত্যেক বছর 50-60 জন পরীক্ষা দিচ্ছে, ঠিক না? এখন এদের মধ্যে থেকে ধরো এই সব ইনস্টিটিউশনে প্রতি বছর কিন্তু ইন করে। তো আমি তারপরেও স্পেসিফিক্যালি মাঝে মাঝে দুই একজনের নাম বলে আমি ওদের কয়েকটা রেফারেন্স দেই আর কি। আমি তো রেফারেন্স দেওয়ার অর্থ হচ্ছে এরকম যে আমি মাঝে মাঝে ওর রেফারেন্সটা দেই, সেটা হচ্ছে যে ধরো 2016 এর ব্যাচের নাওমি নামে একটা মেয়ে প্রিপারেটরি স্টুডেন্ট ছিল, পরবর্তী বিকালের নেতা। এখন
তোমার ওই ওর কথা ছিল কি মাথায় কি করতো, নমি বা ওর সাথে আরেকটা মেয়ে ছিল জাহিন, এরা কি করতো মনে করো যে একেবারে বইয়ের মধ্যে, হ্যাঁ, মানে এমনিতেই এক্সারসাইজের থেকে শুরু করে আরো মানে বইয়ের মধ্যে অনেক কিছু থাকে যেটা অনেক সময় সিলেবাসের বাউন্ডারি থেকে বাইরে চলে যায়। তো সেইগুলোই প্রায় ক্লাসে কি করতো, ধরো কোশ্চেন গুলা আনতো, আইনে সেগুলো করতো, সলভ করতো। তো মাঝে মাঝে আর কি বলে ফেলতাম যে এটা তো আসবে না, মানে মাঝে মাঝে মনে করে বলে ফেলতাম যে এটা তো আসবে না, এটা শিওর আসবে না, এটা আসে না, এগুলো আসে না। কিন্তু ওর বক্তব্যটা যেদিন যাচ্ছিল এই কথাটা আমি মাঝে মাঝে প্রায় স্টুডেন্টদেরকে বলি। তো ওর কথাটা ছিল, স্যার বইয়ের মধ্যে যেহেতু লেখা আছে, ও আমি ওইখানে যদি এমন আছে না যে বইয়ের মধ্যে অনেক সময় লেখা থাকে এক জায়গায় কোন দিয়ে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য বা 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 এরকম আছে, সেই লেখাটাও সে মানে স্কিপ করে না, মানে ওইটাতে কি লিখছে, কেন লিখছে সেটাও তার জানা চাই। তো এতটা কিউরিসিটি ছিল। যাই হোক, তো যাদের কিউরিসিটি ছিল তাদের যে দুজনের নাম বললাম, একজন হলো ঢাকা মেডিকেলে, আরেকজন আছে হলো বুয়েটে। এবং বুয়েটে যে যে হচ্ছে গিয়ে 100 জনের মধ্যে ছিল, ত্রিপুলিতে পরে ভর্তি হয়েছে। তো এদের রেফারেন্স আমি দিলাম এই জন্য যে এই যে গোলটা ওদের, এইটাতে যেতে গেলে এই লেভেলে আসলে ভাবতে হবে, এই লেভেলে ভাবতে হবে। তো এই ভাবনাটা ভাবলে তোমরা আসলে মানে তোমাদের অপশন আছে যে তোমরা মানে কিছু কিছু স্টুডেন্ট আছে না, যেমন এই যে ডিআরএমসি তে জাবেদ আছে, প্রাণন আছে, তোমরা দেখবা, কিংবা তোমরা যারা মেয়েরা জানি না কোথায় থেকে যাবা। তো যাই হোক, কিছু কিছু স্টুডেন্ট আমরা পাই বা আমরা দেখি যে তারা কি করে জানো, একদম ঘোষণা দিয়ে অ্যাডমিশন দেয় বা ঘোষণা দিয়ে তোমার হচ্ছে গিয়া ভর্তি হয়। মানে সে ঘোষণা দেয় যে সে কিছু ভর্তি হবে, একদম বলে বলবেই যে আমি আইবিও হব, আইবিএ তে ভর্তি হবো। মানে ব্যাপারটা হচ্ছে ধরো আইবিএ তে ভর্তি হওয়াটা হলো গিয়ে আইবিএ ওরে বলবে যে তুমি কি ভাই তুমি আইবিএ তে যায়, কেউ পার করলে আইবিএ বলবে হ্যাঁ তুমি আইবিএ তে ভর্তি হবো, আসো। মানে এ মনে হয় না আগে থেকে এরকম ভাবে সেট করা, এতটা কনফিডেন্স, মানে এটা পসিবল কখন হয়, যখন এই লেভেলে তারা জানে। তো যাই হোক, আবার শুরু করি। লুইজি ব্রিগস ইকুয়েশন এর জন্য বললাম যে এটা এরকম অনেক কিছুই আছে যেগুলোকে আমরাও ইভেন না দেখাইতে পারতাম, এমনকি এগুলা স্টুডেন্ট যদি ডিমান্ড দিত যে স্যার আমাকে বুঝিয়ে দেন, তখন আমরা দিতাম। আদারওয়াইজ না বুঝাইলে অ্যাজ ইউজুয়াল ক্লাসে, ট্রেডিশনাল ক্লাসে, রেগুলার ক্লাসে এসব নিয়ে কেউ কথা বলার কথা না। তো আমি তার মধ্যে একটু বলি, আমি প্রাণন এবং জাবেদ যখন এই গ্রুপে ছিল তখন আমি ওদেরকে বলছিলাম যে এই গ্রুপে আমি তাদেরকে এন্ট্রি দিব যারা সুপার সিরিয়াস, সুপার সিরিয়াসদেরকে আমি এই গ্রুপে রাখবো এবং এন্ট্রি দিব। এর মধ্যে যদি কারো আমি সিরিয়াসনেস এর কোনো ল্যাগ দেখি তাহলে কিন্তু আমি ওয়ার্ন করব। তো যাই হোক, লুইজি ব্রিগস ইকুয়েশনটাতে একটু যাচ্ছি আমি, হ্যাঁ। তাহলে এখন আসো যে আমরা যেটা জানি যে তোমরা একটা জানো যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, যেটা হচ্ছে প্ল্যাঙ্ক হচ্ছে প্ল্যাঙ্কের যেটা রুল বা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি যেটা, হ্যাঁ, এটা হচ্ছে প্ল্যাঙ্ক থিওরি থেকে পাওয়া না, প্ল্যাঙ্ক থিওরি থেকে পাওয়া হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। আর ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এটা কোথেকে পাওয়া তা তো জানোই, আইনস্টাইনের না থিওরি অফ রিলেটিভিটি থেকে, রিলেটিভিটি। আচ্ছা, তাহলে একটা হলো ই ইজ ইকুয়াল টু এইচ নিউ আর একটা হলো ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। তাহলে তুমি কি বলতে পারো ইজিলি, এইচ নিউ ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এইচ নিউ ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। তাহলে এইচ নিউ ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার হলে এইচ নিউ মানে আবার সি বাই ল্যামডা, নিউটা আবার হলো সি বাই ল্যামডা। তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, নিউ হলো ফ্রিকোয়েন্সি, আমি সাউন্ড দিছি কি নিউ, নিউ, তো এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, আর এইচ তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এইচ নিউ, নিউ যেটা আছে নিউ, এটা আবার সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এম সি স্কয়ার, এম সি স্কয়ার। তাহলে এদিকে লেফটে সি আছে, রাইটে সি আছে, লেফটে সি আছে, রাইটে সি আছে, সিসি কাটা গেলে কি হয়, মানে এইটা সিসি তো কাটা যায়, এমসি থাকে, এমসি থাকে, তাতে করে আমরা স্যার যেটা পেতে, বলো। স্যার সিটা কি ভেলোসিটি অফ লাইট নাকি স্যার লাইট, অন্য রাইট, কিছু? রাইট, হ্যাঁ, এই সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ভেরি গুড। এই সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, সি আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, এইচ টাইম কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা যেটা পেতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমার কি বলা হয়, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমসি পাবো, যেভাবে হোক পাবো, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমসি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইড এমসি, এটা পাবো। তবে এই লুইজি ব্রিগস ইকুয়েশনে এটাকে মেনশন করা আছে এইচ বাই এম ভি,
এইচ বাই এম ভি মেনশন করা আছে। তার মানে হচ্ছে ফাইনালি এটাই হচ্ছে লুইজি ব্রিগলির ইকুয়েশন। এটাই হচ্ছে লুইজি ব্রিগলির ইকুয়েশন। লুইজি ব্রিগলির ইকুয়েশন হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। ওকে, আচ্ছা দেখো, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, এটা ওয়েভ ফাংশন। ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ হুইচ ইজ ওয়েভ ফাংশন। আর এমভি কি? মোমেন্টাম। এমভি কি? মোমেন্টাম, যেটা পার্টিকেলের হয়, ঠিক না? তাহলে এমভি রিপ্রেজেন্ট করতেছে পার্টিকেল প্রপার্টি অফ ইলেকট্রন, আর ল্যামডা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে ওয়েভ প্রপার্টি। তার মানে ইন দিস ইকুয়েশন there are two properties over here: wave property, particle property, wave property and particle property. Okay, so that you can easily say the electron has two property, that means wave property and particle property. And reference is this equation. এটা রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা হচ্ছে তার জন্য রেফারেন্স। লুইজি ব্রিগলি ইকুয়েশন বলে এটাকে, লুইজি ব্রিগলির ইকুয়েশন এটা। আচ্ছা, এবার আসো একটু, সেটা হচ্ছে এরকম, বাই দিস টাইম তোমরা এটাও জানো যে mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন হচ্ছে nh বাই 2 পাই। তাহলে mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই, nh বাই 2 পাই। তাহলে আমরা এটা লিখতে পারি না যে 2 পাই r ইজ ইকুয়াল টু nh বাই mv। 2 পাই r ইজ ইকুয়াল টু nh বাই mv। এখন আসো, এই যে h বাই mv, এই যে h বাই mv, h বাই mv কি? ল্যামডা। তার মানে কি 2 পাই r ইজ ইকুয়াল টু n ল্যামডা। 2 পাই r ইজ ইকুয়াল টু n ল্যামডা। প্রুফ হলো না যে 2 পাই r ইজ ইকুয়াল টু n ল্যামডা? তাহলে 2 পাই r ইজ ইকুয়াল টু n ল্যামডা। এখন 2 পাই r কি? 2 পাই r এটা কি সারকামফারেন্স না? 2 পাই r হচ্ছে সারকামফারেন্স। ওকে, তার মানে হচ্ছে 2 পাই r ইজ ইকুয়াল টু n ল্যামডা। 2 পাই r ইজ ইকুয়াল টু n ল্যামডা। তার মানে সারকামফারেন্স ইজ ইকুয়াল টু n ল্যামডা। সারকামফারেন্স ইজ ইকুয়াল টু n ল্যামডা। ল্যামডা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ। ল্যামডা কি? ওয়ান কমপ্লিট ওয়েভ। ল্যামডা হচ্ছে ওয়ান কমপ্লিট ওয়েভ। তার মানে ফার্স্ট এনার্জি লেভেলে কয়টা কমপ্লিট ওয়েভ হবে? 1। সেকেন্ড এনার্জি লেভেলে 2, থার্ড এনার্জি লেভেলে 3, ফোর্থ এনার্জি লেভেলে 4। তার মানে একটা ইলেকট্রন যদি ফোর্থ এনার্জি লেভেলে থাকে তাহলে তার কয়টা কমপ্লিট ওয়েভ থাকবে? 4টা কমপ্লিট ওয়েভ থাকবে। ওকে, তো এই হচ্ছে তোমার লুইজি ব্রিগলির ইকুয়েশন। এন্ড এই ইকুয়েশন থেকে যে রেফারেন্সটা পেলা আর কি, লুইজি ব্রিগলি ইকুয়েশন এবং তার রেফারেন্স, লুইজি ব্রিগলি ইকুয়েশন এন্ড তার রেফারেন্স। ওকে, তো এই হচ্ছে এক্সট্রা নলেজ তোমার জন্য, তোমাদের জন্য এক্সট্রা নলেজ। আর তোমরা যারা ক্লাসে আজকে জয়েন করছো তোমরা জেনে রাখবা, জেনে গেছো যেহেতু তোমাদেরকে আমি লিংক দিয়েছি যে আমাদের প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড, এন্ড সেটা আবার আমি আবার এডিট করে একদম তোমার এটাকে তোমাদেরকে আবার রেকর্ডটা সাপ্লাই করি, তো দ্যাট তোমরা এটা রিপিটেড দেখার সুযোগ থাকবে। এন্ড রিপিটেড দেখার সুযোগ থাকবে, পাশাপাশি তোমরা যে নোট করার জন্য কিন্তু সুযোগ থাকবে। এখন যতটা পারতেছো নোট করতেছো বা করো না, কিন্তু পরবর্তীতে এইটাই আবার সুন্দর নোট তৈরি করবা। আমি যেটা জাবেদ এবং কারণকে আগে বলে দিচ্ছি, তোমাদের কাজকে বললাম একটা সুন্দর নতুন একটা খাতা তৈরি করবা এবং এই কাজগুলো একেবারে লেসেন টু লেসেন কি করবা? সুন্দর করে নোট করবা, প্রত্যেকটা ক্লাসের উপরে নোট করবা। তাহলে তোমার রেকর্ডে থাকবে, তোমার স্টোরিতে থাকবে যে তুমি কিভাবে ক্লাসগুলো করছো, প্রত্যেকটা ক্লাসে কি কি পুরো ভলিউমটা কি ছিল। তো ওই ক্লাসটা আবার সেই রেকর্ড থেকে আবার রিচেক করবা। তুমি জানো যে এই এততম ক্লাস হয়েছে, এত তারিখে হয়েছে এবং এই কন্টেন্টের উপরে হয়েছে। তো এইটা আবার যখন দেখবা তখন তোমার লেখা এবং ওই ভিডিও তোমাকে আবার হেল্প করবে। তো আমরা লুইজি ব্রিগলি ইকুয়েশন থেকে কিছু নলেজ নেওয়ার ছিল, সেটা শেয়ার করলাম। হ্যাঁ, আচ্ছা, লিমিটেশনের 5 নাম্বার, আগে কি 4 পর্যন্ত ছিল না কি? হ্যাঁ স্যার 4 পর্যন্ত ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, তো 5 নাম্বারে যেটা সেটা হলো যে হাইজেনবার্গ আনসার্টেনিটি, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল।
তার মানে 2টি ডিগ্রির পরে হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, তাহলে তোমার লিমিটেশনের পয়েন্টে মানে অর্থাৎ শুধুমাত্র লিমিটেশন হিসেবে কি লিখবা? আমি তো বলছি আমি কিছু এক্সট্রা বলবো, কিন্তু লিমিটেশনে তো ওটা বলার কথা না। লিমিটেশনে শুধু লিমিটেশন কি করে লিমিটেশন সেটা লেখা। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে তুমি এইভাবে বলবা যে বোর শোড both position and mass of electron simultaneously, which is against Heisenberg uncertainty প্রিন্সিপাল। তোমার কথাই এই লিমিটেশনের দিকে এই কথাই শেষ। লিমিটেশনে এটাই মেনশন করছো কি যে বোর শোড বোথ পজিশন এন্ড মাস অফ ইলেকট্রন সিমিলটেনিয়াসলি হুইচ ইজ এগেইনস্ট হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি সেটা এখানে মেনশন করার দরকার নাই। এখানে শুধুমাত্র হলো যে এটা যে তোমার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের এগেইনস্টে বা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের সাথে যেটা কন্ট্রাডিক্টরি সেটা শুধু মেনশন করবা। ওকে, তো বোর কি করছে পজিশন এন্ড মাস একসাথে ডিটারমিন করছে, বাট হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এটা প্রুভ করতে পারছে যে ইলেকট্রনের মতো কোনো পার্টিকেলের পজিশন এন্ড মাস একসাথে ডিটারমিন করা যাবে না। যাবে না বলতে পারফেক্টলি যাবে না। ওকে, পারফেক্টলি যাবে না অর্থাৎ দুইটাকে পারফেক্টলি ডিটারমিন করা যায় না। অর্থাৎ আমরা যেটা তোমরা ফিজিক্সের টিচাররা এটা খুব ভালো পড়াবে, কারণ এগুলো আসলে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম হচ্ছে ফিজিক্সে বলতে গেলে এগুলো ফিজিক্সের টিচার আরো সুন্দর মজা করে আরো রকম করে পড়াবে, ঠিক না? তবু আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলি। তো যেটা হচ্ছে যে এখানে যে আমরা এরকম যে আমরা কোনো দুইটা কাজই কিন্তু একসাথে দুইটা প্রপারলি করতে পারবো না। করতে পারবো, তুমি টিভি দেখতেছো পড়াশোনা করতেছো, দুইটাই হয়তো হবে, টিভিও দেখতে পারবে পড়াশোনাও হয়তো হবে, কিন্তু দুইটার মধ্যে কোনোটাই দেখবা কি হবে না, পারফেক্ট হবে না। মানে দুইটার মধ্যে কি থাকবে, মিস্টেক, এরর থাকবে। দুইটার মধ্যে কি থাকবে, এরর থাকবে। এখন এই এররটা দুই রকম হইতে পারে, এররটা করা হইতে পারে দুই রকম হইতে পারে। হয় যে তোমার টিভি দেখাটা, যদি তুমি মনে করো যে আমি টিভি দেখতেছি পড়াশোনা করতেছি, তা আমি টিভি দেখাটাকে গুরুত্ব কম দিচ্ছি, পড়াশোনাটাকে একটু বেশি করতেছি, তাহলে পড়াশোনা বাড়াইতে গেলে টিভি দেখার জায়গা থেকে সরে আসতে হবে, বা টিভি দেখাটা কম করতে হবে। আচ্ছা, প্রাণন ডিসকানেক্ট হয়েছিল, আবার কানেক্ট হয়েছে। আচ্ছা দেখো, তাহলে বিষয়টা হলো এরকম যে তুমি যদি মনে করো যে আমার পড়াশোনাটা হওয়া দরকার, আমি পড়াশোনাকে গুরুত্ব দিব, তাহলে টিভি দেখা কমাইতে হবে। আর টিভি দেখা যদি তুমি মনে করো না আমি পড়াশোনা এখন করবো না, আমি টিভি দেখবো, তাহলে তোমার পড়াশোনা কমাইতে হবে। তার মানে হচ্ছে যে তোমার দুইটাই কখনোই কি হবে না, মানে সবসময় কিছু না কিছু দুইটার মধ্যে মিস্টেক থাকবে। তো যাই হোক, ওই কথা বলার জন্য বলা। তো এই হলো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের এগেইনস্টে তুমি লিমিটেশনে এটাই বলবা, তুমি এটাই বলবা। বাট তারপরেও তোমার হয়তো বা মনে চাইবে যে আমি কি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের ডেসক্রিপশনটা জানতে চাই, বা এটা কিভাবে প্রুভ হয় সেটা জানতে চাই, সেটা অন্য ইস্যু, সেটা এখানে মেনশন করার মতো না। এখানে এই পর্যন্তই। আচ্ছা, তারপর আমরা হাইজেনবার্গের একটু ঘুরে আসি। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এখন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কি সেটা একটু আমরা জেনেই নেই। আচ্ছা, তার মানে হচ্ছে যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে যে mass and position of electron cannot be determined simultaneously without error। তো এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের ইকুয়েশন কি? এই প্রিন্সিপালের ইকুয়েশন হচ্ছে ডেল্টা এক্স ইনটু ডেল্টা পি মোর দেন অর ইকুয়াল h/4 পাই। h/4 পাই, হ্যাঁ। তাহলে ডেল্টা এক্স ইনটু ডেল্টা পি হচ্ছে ইদার ইকুয়াল অর মোর দেন।
h/4 পাই। তো h/4 পাই যেটা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, h/4 পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা অনেকক্ষণ কথা বলতেছো না তো, আমি কনফিউজ হয়ে আছি। স্যার একটু না আসতে হয় মনে হয় স্যার, একটু মানে মনে হয় না, না, মাইক্রোফোনটা আ- অনেক দূরে আ- স্যার। না না, মাইক্রোফোনটা বিষয় না, মাইক্রোফোনটা হলো যে মাঝখানে আবার তোমার এই যেই মাইক্রোফোন যেই মোবাইলে, সেই মোবাইলে কল চলে আসছিল 2 বার পর পর, বুঝছো? এখন কি ক্লিয়ার আছে? স্যার কথা ক্লিয়ার, মানে সাউন্ড মনে হয় স্যার একটু আসতে হয় এরকম লাগে। ও না, এটা হচ্ছে কি অনেকক্ষণ এক নাগারে চলতেছে তো, প্রায় ধরো 8টা থেকে এই পর্যন্ত, তো মানে আর বেশিক্ষণ হয়তো 10 মিনিট আছে ক্লাস, তো ততক্ষণ পর্যন্ত হয়তো এটা ব্যাকআপ দিবে, ঠিক আছে? তো যাই হোক, স্যার এই যে স্যার এটা কি ফর্মুলা, এই যে স্যার আমরা যেটা যে হেইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, স্যার এটা কি ফর্মুলা? ইকুয়েশন, এটা ও হলো আচ্ছা ইকুয়েশন। আচ্ছা, ওকে। তাহলে এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটাকে বলে, সেটার ইকুয়েশন হচ্ছে এটা, যে ডেল্টা এক্স ইনটু ডেল্টা পি ইদার মোর দ্যান অর ইকুয়াল h/4 পাই। হ্যাঁ, কথা বুঝতে পারছো? কারণ ক্লাস তো প্রায় এক নাগারে তোমার চলতেছে, 3 ঘন্টা চলতেছে, তো মোবাইল প্লাস হেডফোন দুইটা হচ্ছে একদম কন্টিনিউয়াস 3 ঘন্টা চলতেছে। তোমাদের টার্গেট টাইমটাও পার হয়ে যাচ্ছে প্রায়। তো যাই হোক, আমাদের আর তেমন একটা বেশি নাইও। তাহলে ডেল্টা এক্স ইনটু ডেল্টা পি ইকুয়াল টু h/4 পাই। h/4 পাই যদি কনস্ট্যান্ট হয়, h/4 পাই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে খুব ভালো করে খেয়াল করো, h/4 পাই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই এই ডেল্টা এক্স হচ্ছে ম্যাস ডিফেক্ট, সরি, ডেল্টা এক্স হচ্ছে পজিশন ডিফেক্ট, আর এই ডেল্টা পিটা হচ্ছে গিয়া ম্যাস ডিফেক্ট। আমরা দুইটাই ডিফেক্ট, ম্যাচ ডিফেক্ট, পজিশন ডিফেক্ট, পজিশন ডিফেক্ট, ম্যাচ ডিফেক্ট, পজিশন ডিফেক্ট, ম্যাচ ডিফেক্ট মাল্টিপ্লাই করলে কনস্ট্যান্ট, পজিশন ডিফেক্ট, ম্যাচ ডিফেক্ট মাল্টিপ্লাই করলে কনস্ট্যান্ট। তার মানে কি জানো? তাহলে পজিশন ডিফেক্ট আর ম্যাচ ডিফেক্টের মধ্যে রিলেশন কি? ইনভার্সলি প্রপোর্শনাল। এটার এটার মধ্যে রিলেশন কি? ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে একটা বাড়বে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। তার মানে তুমি যদি মনে করো আমি পজিশন প্রিসাইজ করতে চাই, তুমি যদি মনে করো আমি পজিশন প্রিসাইজ করতে চাই, প্রিসাইজ পজিশন এক্স্যাক্টলি বের করতে চাই, তার মানে পজিশন ডিফেক্ট কমাইতে হবে। আর পজিশন ডিফেক্ট কমাইতে গেলে ওটা আবার কি বেড়ে যাবে? ম্যাচ ডিফেক্ট বেড়ে যাবে। আবার তোমার উদ্দেশ্য যদি না ম্যাচ ডিটারমিন করবো ঠিক মতো, আমি ম্যাচটা ঠিকঠাক ডিটারমিন করতে চাই, তাহলে ম্যাচ ডিফেক্ট কমাইতে হবে। ম্যাচ ডিফেক্ট কমাইতে গেলে আবার পজিশন ডিফেক্ট বেড়ে যাবে, তারপরে তোমার রক্ষা নাই। তার মানে দুইটা কখনোই এট এ টাইমে প্রিসাইজলি করা যাবে না, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, অর্থাৎ একটা ডিফেক্ট কমাইতে গেলে একটা ডিফেক্ট বাড়বে, একটা ডিফেক্ট কমাইতে গেলে আরেকটা ডিফেক্ট বাড়বে। তার মানে একটা যদি ঠিক মতো বের করতে চাও, তাহলে আরেকটা ডিফেক্টিভ হয়ে যাবে, ঠিক মতো বের করা যাবে না। তো এই হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, দ্য লাস্ট 5 এর পরে 6 সেটা হচ্ছে কনসেপ্ট অফ অরবিটাল। কনসেপ্ট অফ অরবিটাল, ওকে। তার মানে হচ্ছে বোর কুডন্ট মেনশন বা এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ অরবিটাল, মানে বোর কুড মেনশন অরবিট, বোর শুধুমাত্র অরবিটের কনসেপ্ট দিতে পারছে, বোর কিন্তু অরবিটালের কনসেপ্ট দিতে পারেনি। ওকে, অরবিটালের কনসেপ্ট কিন্তু যেতে পারেনি, এটা মনে রেখো। the concept of orbital bohr couldn't mention there are orbitals in orbit. অরবিটের যে আবার অরবিটাল আছে সেটা কিন্তু আর মেনশন করতে পারেনি, সে অরবিট পর্যন্তই তার লিমিটেশন ছিল। শ্রোডিঞ্জার ইকুয়েশন না, তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সিম্পলি আমি বলি, এটা নিয়ে তোমাদেরকে ডিটেলসে যাওয়া লাগবে না, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনের নট এস্টাবলিশমেন্ট ইভেন দো এটার মধ্যে থেকে খুব বেশি ডিসকাশন আমরা করব না, আমরা রিকগনাইজ করতে পারলেই হবে যে এটা শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা শুধু জানলেই হবে যে রিকগনাইজ করতে পারো কিনা যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, তুমি কি রাইট ডাউন করতে পারো কিনা যে এটা শ্রোডিঞ্জার ইকুয়েশন, দ্যাটস এনাফ। এটার আর ডিটেলসে যাব না। আমরা যেমন লুইডি ব্রিগলি নিয়ে একটু ডিটেলসে গেলাম, আমরা হাইজেনবার্গের
ক্লোজ টু ডিটেলসে, বাট এটাতে তেমন কোনো মানে যাবার আমাদের প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমরা যাবো না, শুধু ইকুয়েশনটা আমাদের কাছে যেন নোন একটা ইকুয়েশন হয়। নোন মানে এটা দেখলে অ্যাপারেন্টলি মনে হবে যে এটা কমপ্লেক্স, এই ইকুয়েশনটা কিভাবে আসছে, হ্যাঁ এটা লিখছি কিভাবে, তো সেটা আর কি তোমাদের যেন হয় আর কি। হ্যাঁ, তো ইকুয়েশনটা হচ্ছে ডেল্টা সাই বাই ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা সাই বাই ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা সাই বাই ডেল্টা জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ ই মাইনাস ইউ ইন্টু সাই ইজ ইকুয়াল টু 0। মানে জাস্ট তোমরা জানলা যে এইটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন, মানে অ্যাজ ইকুয়েশন শ্রোডিঞ্জার ইকুয়েশন হিসেবে এটা তুমি মেনশন করতে পারো, বা আউট অফ 4 অপশন তুমি এটাকে রিকগনাইজ করতে পারো। ওকে, দ্যাটস এনাফ। তো এটা হচ্ছে কি তোমার ইয়ে। আর এখানে যে সাই যেটা, এটা হচ্ছে ওয়েভ ফাংশন। সাই এখানে ম্যাটার করে, সাই সেটা হচ্ছে ওয়েভ ফাংশন। এম আছে এখানে, সেটা হচ্ছে মাস অফ ইলেকট্রন। আর এইচ হচ্ছে গিয়া ওয়ান্স এগেইন প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর ই যেটা আছে এটা হচ্ছে যে তোমার হলো ই হলো চার্জ অফ ইলেকট্রন। আর শেষে যে ইউ আছে এটা ভি দিয়ে বোঝানো আছে, আমি বলছিলাম বইয়ের মধ্যে ভি আছে, বাট আমার অভ্যাস হচ্ছে ইউ দিয়ে লেখা। ইউ হচ্ছে গিয়া তোমার হলো এটা হচ্ছে তোমার যেটা বলে স্ট্যাটিক এনার্জি। তো নট মোর দেন দিস নলেজ, এর বেশি আসলে প্রয়োজন নাই। আচ্ছা, আর শেষটা যেটা আমাকে তোমাদের কোন একজন কোশ্চেন করছিল যে আমি এটা 6 নাম্বার পয়েন্টে মেনশন করেছিলাম, দ্যাট মিন্স whenever I said যে অরবিটাল কনসেপ্ট ডিডন্ট মেনশন ইন বোর অ্যাটম মডেল। অরবিটালের কনসেপ্ট অ্যাকচুয়ালি তোমরা জানবা যে সাই স্কয়ারই হচ্ছে অরবিটাল। তোমরা জানবা ভেরি নিয়ার ফিউচারেই তোমরা জানবা যে সাই স্কয়ারই হচ্ছে গিয়া অরবিটাল, যেটা একটা ওয়েভ ফাংশন। ওকে,